জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য উন্মুক্ত বাংলাদেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামায়াত। পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি রিজভির। জননিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলার 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের। তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও এস আলমের শীর্ষ ব্যক্তিরাও। এবং উত্তরের নদ নদীতে ওঠানামা করছে পানি, বাড়ছে ভাঙন। গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে তাণ্ডব। দিশেহারা হাজারো মানুষ। স্বল্পমেয়াদে বন্যার পূর্বাভাস। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিনিয়োগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিএনপি সরকারের নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। চীন থেকে আরও জানাচ্ছেন আহমেদ সালেহিন। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের দালিয়ানে। বিমানবন্দরে চীনের পক্ষ থেকে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হয় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে। এরপর থেকেই ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। মঙ্গলবার দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সামার দাভোস সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। আনুষ্ঠানিক বৈঠক করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে। যোগ দেন জলবায়ু সংক্রান্ত বিশেষ আয়োজনেও। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা ইজ এ কি টপ প্রায়োরিটি। ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের কর্মসূচি নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় বিএনপি সরকারের পদক্ষেপগুলো প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ, এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মাহাদি আমিন। চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকালকে থেকে মূলত চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে কার্যক্রম সেগুলো শুরু হবে। এছাড়া সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 7টি দেশের সরকার প্রধানদের নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 5 দিনের সফরে চীনে এসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে আন্তর্জাতিক ফোরামে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি, যেখানে বাংলাদেশের নেওয়া বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ বেশ কিছু পদক্ষেপের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে তার সরকার। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনার ক্ষেত্রে তার সরকার আগ্রহী বলেও জানান সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে বাণিজ্যমন্ত্রী জানান, সফরে পাট খাতের উন্নয়নে সমঝোতা স্মারক হচ্ছে চীনের সঙ্গে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের চাপের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব বাড়ানোর কথা বলছে নতুন সরকার। এমন সময়ে রাজধানীতে সিপিডি আয়োজিত সংলাপে উঠে আসে সৌর বিদ্যুতে পাকিস্তানের সফলতার উদাহরণ এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা। মাত্র কয়েক বছরের ব্যবধানে পাকিস্তানের সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 50 গিগাওয়াট ছাড়িয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে সাশ্রয় হয়েছে $12 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা। বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানিতে এমন সফলতা আনতে সরকারকে নীতিগত সহায়তা দেওয়ার দাবি তুলে ধরেন বিশেষজ্ঞরা। চায়নার সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং এটার কারণে খুব কম খরচে ডিউটি ফ্রি তে তারা সমস্ত ধরনের টেকনোলজিগুলো পেয়েছে, সেটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং এটা বাংলাদেশের জন্য লেসন হতে পারে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন
এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এদিকে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনায় বাণিজ্যমন্ত্রীও জানিয়েছেন পাট খাত দিয়ে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে চীনে। স্টাডি সেন্টার করব, একটা রিসার্চ ল্যাব করব উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি, যেটার এমইউ আমি আশা করছি আমাদের প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরের জন্য। এদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে পারবে। শ্রমবাজার ও বিনিয়োগ ইস্যুতেও আগামীতে ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা সরকারের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে সরব বিএনপি ও জামায়াত। গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষোভের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। ডিএমপি কমিশনার জানান, সরকারকে বিব্রত করার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির যে কোনো অপতৎপরতা রুখতে রাজপথে সরব বিএনপি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাচারের টাকায় পতিত শক্তি দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। এদিন সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নেয় জামায়াত। বিক্ষোভের এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের উপর দলটির নেতাকর্মীরা হামলা চালায়, আহত হন কয়েকজন। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্থানীয় জামায়াত নেতা। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন। আপনাদের কাছে জোর করেছে, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। কেউ সরকারকে বিব্রত করতে চাইলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ডিএমপি। একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথাও সংবাদ পাওয়া যায়নি, বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। 6 জেলায় টহলে নামে সেনাবাহিনী, তৎপর ছিল পুলিশ, র্যাব ও বিজিবি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ দুর্নীতি মামলার 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুদক। তালিকায় আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা। দুর্নীতি দমন কমিশন বলছে, শেখ হাসিনা তার ছেলে ও মেয়েকে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে লন্ডনে অঢেল সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার স্ত্রী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী এবং 2 ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি। টিআইবি মনে করে, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আসামিদের দেশে ফেরানো সম্ভব। ওঠানামা করছে তিস্তার পানি, কখনো বাড়ছে আবার কখনো কমছে। তবে গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে নদ নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। ওঠানামা করছে তিস্তার পানি। মঙ্গলবার সকাল 9টার দিকে লালমনিরহাটের তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং দুপুর 12টায় 15 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। তবে বিকাল 3টার দিকে বেড়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে চর অঞ্চলের মানুষ।
গাইবান্ধায় একদিকে নদীর তীব্র ভাঙন, পাশাপাশি বাড়ছে নদ নদীর পানি। তবে ব্রহ্মপুত্র 161 সেন্টিমিটার, ঘাঘটে 220 সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি 377 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 5-7-10 মিনিটের ভেতরে এটা একেবারে যে পর্যায়ে ভাঙলো, তাতে করে ঘর বাড়ি টানি সারা গেল না, আরো অনেক গাছগাছলা ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে ডাবি গেছে। এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, এভাবে যে বাড়িঘর দেখতেছেন আপনারা, এগুলো একটাও থাকবে না, সব নদীর মধ্যে চলে যাবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইসব নদ নদীর অববাহিকায় 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। যদি বেশি বন্যা হয় তাহলে দেখা যাবে যে আমাদের এই চরাঞ্চলগুলি সবগুলো তলে যাবে। বন্যা হলে মনে করো গরু ছাগল মানুষের ক্ষতি, বেড়াবার পার নাই, লোকে নাই। এদিকে সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, খাসিয়ামারা ও চেলাসহ সীমান্তবর্তী 7টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ফরিদপুরে 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বাড়ির সামনে 3 বছরের মেয়েটি দাঁড়িয়েছিল। এ সময় প্রতিবেশী 14 বছরের কিশোর মেয়েটিকে বাসায় নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করে। পাশাপাশি অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা করেন শিশুটির বাবা। এই ছিল জনপদের সময়। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তারেক হাসান শিমুল। আপনাকে ধন্যবাদ। এবার জানিয়ে দেব শিরোনাম। সব সমালোচনার জবাব দিতে রাতে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে আজ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে CR7-এর পর্তুগাল। যুক্তরাষ্ট্রে হিউস্টনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। বিশ্বকাপের চলতি আসরে আলো ছড়াচ্ছে লিওনেল মেসি, এমবাপ্পে, হল্যান্ডরা। তবে বিপরীত দিকে বয়ে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর স্রোত। প্রথম ম্যাচে ব্যর্থ পর্তুগিজ তারকা, পাননি গোলের দেখাও। এমনকি ম্যাচ জুড়ে বল ছুঁয়েছেন কেবল 25 বার। বিশ্বকাপ এর চেয়ে হতাশা দিয়ে শুরু করেছিলেন 2006 সালে। দলটির সমর্থকদের বাড়তি চিন্তার কারণ মেজর টুর্নামেন্টে সর্বশেষ 10 ম্যাচে রোনালদোর গোল খরা। এসব নিয়ে ভাবতে নারাজ কোচ রবার্তো মার্টিনেজ। রোনালদোর দলকে সাহায্য করার পাশাপাশি নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষুধা ও তাড়নায় মুগ্ধ পর্তুগিজ বস। তাই নিজ দলের অধিনায়কের উপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। তিনি একজন আদর্শ অধিনায়ক। তার সমৃদ্ধ অভিজ্ঞতা থেকে সবাই শিক্ষা নিতে পারে। এটা তার 6ষ্ঠ বিশ্বকাপ। গত 21 মৌসুম ধরে দেশের প্রতিনিধিত্ব করছেন। তার মাঝে দলকে সাহায্য করা এবং নিজেকে উন্নত করার অসাধারণ ক্ষুধা ও তাড়না রয়েছে। ড্রেসিং রুমে তিনি সবার জন্য উদাহরণ। অবশ্য প্রথম ম্যাচে কেবল রোনালদো নয়, পুরো পর্তুগাল দলই ব্যর্থ। আসরের সেরা মিডফিল্ড তাদের। এরপরও ম্যাচ জুড়ে এলোমেলো পাস, ছিল না চোখে পড়ার মতো কোনো আক্রমণ। তাতে সমালোচনা শুরু হয় দলটির ঐক্যবদ্ধতা নিয়েও। অবশ্য রোনালদোর সাফ কথা, দল প্রস্তুত কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে। কোচও আত্মবিশ্বাসী দল নিয়ে, নেই বাড়তি কোনো চাপ। দলটির বাড়তি আত্মবিশ্বাস বাড়াবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াজ। প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই দলে ফিরছেন তিনি। এদিকে পর্তুগালকে সামলানো যে মোটেও সহজ হবে না, সেটা অকপটেই স্বীকার করলেন উজবেকিস্তান কোচ ফ্যাবিও ক্যানাভেরো। তবে বড় চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত তার দল। আমরা শুধু রোনালদোর মুখোমুখি হচ্ছি না, আমরা বিশ্বকাপের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। পর্তুগাল দলের খেলোয়াড়দের নাম দেখলেই একটা ভয় কাজ করে। তাদের দলে বিশ্বের সেরা 2 উইঙ্গার আছে, সেরা মিডফিল্ডারদের মধ্যে 2 জন আছে, আর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন ফরওয়ার্ডও আছে। তাই কাজটা সহজ নয়। ম্যাচটিতে জয় পেলে কে গ্রুপে শীর্ষ ওঠার পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে 1 পা দিয়ে রাখবে পর্তুগিজরা। এদিকে উজবেকিস্তান হারলেই বিদায় নিবে আসর থেকে। রাফি আমিন, সময় সংবাদ। আজ রাতে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি পর্তুগালের ম্যাচ রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ম্যাচে ফ্লপ থাকলেও এই ম্যাচ তার ঘুরে দাঁড়ানোর মিশন। এই বিষয় নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। শাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। কে গ্রুপের ম্যাচ আজকে রাত 11টায় পর্তুগাল মাঠে নামবে। ক্রিস্টিয়ানো রোনালদোর আসলে জবাব দেওয়ার ম্যাচ বলতেই হবে। ফার্স্ট ম্যাচে তার কাছে যে প্রত্যাশা, আসলে সবাই ধারণা করছে যে নিশ্চিতভাবেই হয়তোবা এটাই লাস্ট বিশ্বকাপ তিনি খেলতে যাচ্ছেন। তার কাছে পারফরমেন্স অন্যরকম প্রত্যাশা। কি মনে হয় এই ম্যাচে কতটা ঘুরে দাঁড়াতে পারবে নবাগত দল কিন্তু উজবেকিস্তান? দেখুন, ফুটবল তো আলটিমেটলি আসলে দলগত খেলা।
এটা ক্রিকেটের মতো না যে হচ্ছে একজন যদি দাঁড়িয়ে যায় তাহলে সব কিছু করে ফেলবে। প্রথমত এই বিষয়টা আমরা যারা মানে বাংলাদেশি যারা সমালোচনাটা অনেক বেশি করি আর কি। তো পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি সমসাময়িক প্লেয়ার। আর্জেন্টিনা দেখবেন যে হচ্ছে মেসির জন্য সবাই খেলে, ইভেন একটা গোল সবশেষ ম্যাচে দেখলেন যে হচ্ছে চাইলেই দিতে পারতো, কিন্তু সে মেসির জন্য ছেড়ে দিল প্রথম গোলটা। কিন্তু ঠিক পর্তুগাল দলের চিত্রটা এক বিপরীতে, সবাই নিজের জন্য খেলতে চায়, এরকম একটা ব্যাপার। রোনালদোকে কেউ সহযোগিতা করতে চায় না। এখানে ব্রুনো ফার্নান্দেজ আছেন, ভিতিনহা আছেন। বলা হয় যে 2023-এর পরে যতগুলো ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ভিতিনহা একটা পাসও রোনালদোকে দেয় নাই, এরকম বিষয়গুলো আমরা দেখি। তো যেই দলের মধ্যে এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল আছে, মানে একে অপরকে সহ্য করতে পারে না, সেই দল আসলে কেমন করবে সেটা একটি প্রশ্ন আছে। এখন সবাই মানে এখনকার সময়ের যে পর্তুগাল মিডফিল্ড যেটা, এটাকে বলা হয় একেবারে পুরো বিশ্বের মধ্যে সেরা। কারণ ক্লাব পর্যায়ে যারা আছেন, যারা তারা যে পারফরমেন্সটা করে, প্রত্যেকটা বেস্ট প্লেয়ার সব জায়গায়। এখন এই সেরা মিডফিল্ডার যদি মানে এখন রোনালদোর যেহেতু একেবারে বয়স পড়তির দিকে, সেই ক্ষেত্রে তার কিছুটা মানে হয়তো একটু সময় নিচ্ছে বা পারতেছে না। যেমন একটা হেড দিতে গিয়ে দেখলাম সে আগে যে হেড হয়তো 10 মিটার উপরে উঠে যেত, সেটা এখন সে 1-2 ফুট উপরে উঠতে পারছে না। এই সমস্ত বিষয় আছে। কিন্তু পুরো মিডফিল্ডার যদি তাদেরকে সাপোর্ট করে, তাকে সাপোর্ট করে, তাহলে হয়তো একজন রোনালদোকে কামব্যাক করার সেই সুযোগটা আছে। একাদশটা কেমন হয় আমরা একটু দেখে নেই। এই ম্যাচে কেমন একাদশ নিয়ে রবার্তো মার্টিনেজ নামতে পারেন সে বিষয়টা যদি একটু দেখি। আসলে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে যেমনই পারফরমেন্স হোক, তাকে নিঃসন্দেহে মানে বেঞ্চ করবে না রবার্তো মার্টিনেজ, সেই দুঃসাহসটা আসলে দেখাবে না। তাছাড়া আমরা যেটা বেশ সমালোচনা হচ্ছে যে রবার্তো মার্টিনেজ আসলে রোনালদোর সাথে একটা ভালো সম্পর্ক রাখার জন্য আসলে রোনালদো বাজে খেলার পরেও ফার্স্ট ম্যাচে তাকে আসলে মানে সাব করেনি, লাইক তাকে আসলে 70 মিনিট পরেও কিন্তু চেঞ্জ করতে পারতো, সেটাও করেনি। কিন্তু সেটার কারণে অনেক সমালোচনা হচ্ছে, সেই সমালোচনার জায়গাতে হবে। কিন্তু আপনি দেখেন যে এই পুরো ম্যাচে সে কতবার বল পেয়েছে, মাত্র 25 বার সে বল স্পর্শ করেছে। একজন বিশ্বের একজন সেরা স্ট্রাইকার যিনি, তাকে তার দল এত বেশি সহযোগিতা করেছে, সে মাত্র 25 বার। সে কয়টা বল পেয়েছে গোল করার মতো, কয়টা বল তারা ছেড়েছে? সুযোগ তিনি পেয়েছেন, 2-3টা সুযোগ, খুবই ভালো সুযোগ ছিল। এবং তার মতো স্ট্রাইকারের কাছ থেকে হয়তো হাফ চান্সকে তিনি ফুল চান্স করবেন, এবং ফুল চান্স পেয়েও তিনি আসলে অনেকে সমালোচনা মানে মজা করছিলেন। রোনালদো মনে হয় যে ডিআর কঙ্গোর ডিফেন্সের কাজটা করছিলেন, তাকে নিয়ে এরকম সেই সমালোচনা হবে। তবে আমার মনে হয় যে তার ভিতর যে জিদ, যেটা সবসময় বলে সবাই যে রোনালদো হচ্ছে প্রতিবার চেয়ে বেশি জেদ তার, এবং সে অনেক বেশি পরিশ্রমী, নিঃসন্দেহে আজকে রাতে হয়তো তিনি সেভাবেই ব্যাক করবেন। যদি মানে ফরমেশনটা বা সম্ভাব্য একাদশটা দেখি, যে পর্তুগাল সাজিয়েছে বা আপনি খুব বেশি পরিবর্তন তো নেই আগামী লাস্ট ম্যাচ যেটা খেলেছে। আসলে প্রত্যেকটা প্লেয়ার তার পজিশনে মানে ক্লাব লেভেলে দুর্দান্ত পারফর্ম করে আসছেন, কিন্তু মানে যে একটা কম্বিনেশন হওয়ার দরকার রবার্তো মার্টিনেজের মানে দায়িত্বটা, সেটাই আসলে সবাইকে আসলে সিং করানো, সেটা হয়তো বা হচ্ছে না। তবে রোনালদোকে নিয়ে বেশ সমালোচনা এর আগেও হয়েছে, বারবার কিন্তু তিনি তার জবাবটা মাঠে দিয়েছেন। তিনি আমরা দেখেছি যে এর আগে ইউরোতে বলি কিংবা ওয়ার্ল্ড কাপেও মতো জায়গায় দেখি তাকে বসিয়ে রাখা হয়েছিল। বসিয়ে রাখার পরবর্তীতে তিনি যখন আবার ব্যাক করেছেন, হ্যাট্রিক করেছেন, স্পেনের বিপক্ষে একটা ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করে একাই আসলে ম্যাচটা বের করে নিয়ে এসেছিলেন। এবং এই ধরনের মানে সুপারস্টার কেন্দ্রিক যেই দলগুলো থাকে, তাদের আসলে বেশি লক্ষ্য থাকে যে দলের সুপারস্টার তার উপর বেশি পারফরমেন্স, যেটা মেসির কথা বলতে হয়। তিনি একাই এখন পর্যন্ত 2 ম্যাচে 5টা গোল করেছেন। সো রোনালদো কি কিছুটা চাপেও আছে কিনা? আসলে চাপে তো আছে বটেই, চাপে তো আছে বটেই, পারফরমেন্সের পরে কারণ দুজনের মানে রাইভালরিটা কিন্তু 20 বছর ধরে চলছে বলতে হয়। এখন পর্যন্ত দেখেন চাপটা কেমন। এখন পর্যন্ত যখন রোনালদোকে প্রশ্ন করা হয় কোনো বিষয়ে, সে মেসির ব্যাপারে সরাসরি কিছু বলতে চায় না। কিংবা গতকালও সম্ভবত আমরা দেখলাম যে হচ্ছে সম্ভবত এমবাপ্পে, ফ্রান্সের এমবাপ্পেকে প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে সবচেয়ে মেসি কি গ্রেটেস্ট হয়ে গেল কিনা, তখন সে বলছে মেসি গ্রেটেস্ট, তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। সে কিন্তু এই ব্যাপারটা বলছে, মানে ক্রিস্টিয়ানো রোনালদো যে এখন পর্যন্ত মেসির সঙ্গে আছে এইভাবে এই জায়গায়, সেটা কিন্তু সবাই স্বীকার করে। এটা সবাই স্বীকার করে না আসলে। আপনি যদি অন্যান্য সাবেক বা বিশ্লেষক যারা রয়েছেন, তারা আসলে
অনেক আগেই গ্রেটেস্ট বলে দিয়েছেন লিওনেল মেসিকে। ইভেন এবারের পারফরমেন্স গুলো যদি দেখেন আপনি, জলাতান, থিয়েরি অরি থেকে শুরু করে যারাই আসলে মেসিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, মানে সে হচ্ছে রোনালদোর সাথে তুলনার উপরে রাখছেন। তারা রোনালদো ওকে হি ইজ স্কোরার, এই চাপটা মানে হয়তো টোটাল রোনালদোর মধ্যে ফুটবলার হিসেবে যদি বলেন তাহলে মেসি সবার সেরা। শাফি, আলোচনা করব, আমাদের সহকর্মী রয়েছেন আশিক, তিনি আছেন পর্তুগালে, সেখানকার পরিস্থিতিটা দেখি। প্রথম ম্যাচে আমরা তার কাছ থেকে খুব হতাশার গল্প শুনেছি, কারণ প্রথম ম্যাচটা খুব বেশি ভালো করতে পারেনি। আশিকের কাছ থেকে একটু শুনি সেখানকার পরিবেশটা কেমন। কোটি সমর্থকদের চোখ কিন্তু আজকের এই পর্তুগালের এই ম্যাচের দিকে। আমরা যদি গত ম্যাচের বিষয়গুলি টানি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে পর্তুগালেও অসংখ্য সমালোচনা রয়েছে। সব বিতর্ক কাটিয়ে কিন্তু আজকে পর্তুগাল ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা কোটি পর্তুগিজ সমর্থকদের, এবং তাদের যে আশা আজকে রোনালদো গোল পাবেন এবং তাদের যে সতীর্থরা, সেই সতীর্থরা কিন্তু রোনালদোকে সহযোগিতা করবেন। আমরা জানি যে এই বিতর্কটা কিন্তু সারা বিশ্বে, এমনকি আমরা পর্তুগালে যারা রয়েছি, পর্তুগালে দেখেছি যে এখানকার কফি শপ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এই সমালোচনা কিন্তু এই কয়েকদিন ঘুরে বেড়াচ্ছিল যে কেন রোনালদোর সতীর্থরা তাকে সহযোগিতা করছে না, অথবা রোনালদো যে ধরনের সহযোগিতা সতীর্থদের থেকে আশা করেন তারা কেন করছে না, অথবা এই দলে কোনো বোঝাপড়া আছে কিনা। সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ম্যাচে পাওয়া যাবে বলে কিন্তু আশা করছে এই পর্তুগালের সমর্থকরা। আমরা রয়েছি পর্তুগালের রাজধানী লিসবনের সেন্টার, একদম লিসবন ফুটবল এরিনা বলা হয়। এখানে প্রতিটি ম্যাচ এখানে বড় স্ক্রিনে দেখানো হয়ে থাকে, এবং গত ম্যাচেও এখানে কয়েক লাখ পর্তুগিজ একসাথে পর্তুগালের ম্যাচটি উপভোগ করেছেন। যদিও সেই ম্যাচে কিছুটা হতাশা ছিল রোনালদো এবং পুরো দলের পারফরমেন্সকে ঘিরে। এখানে কিন্তু রোনালদোর পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং সবারই কথা যে রোনালদোর দিনে কিন্তু রোনালদো জ্বলে উঠতে পারেন, এবং সেই দিন যে কোনো দলকে ধরাশায়ী করার জন্য রোনালদো একাই যথেষ্ট। তবে যেরকম অন্যান্য দলের যে আমরা দেখছি যে লিজেন্ডরা রয়েছেন, তারা কিন্তু তাদের সতীর্থদের থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন, যেটি গত ম্যাচে বা আগে জাতীয় দলের ম্যাচগুলোতে পর্তুগালের রোনালদো সতীর্থদের থেকে সহযোগিতাগুলো পাননি। কিন্তু গত ম্যাচের পরে এটি পুরা, আমরা যদি বলি যে পর্তুগালের সর্বজন স্বীকৃত, এটি বোঝা গেছে যে এই দলে বোঝাপড়ার খানিকটা অভাব রয়েছে। রোনালদোর প্রতি তার সতীর্থদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার খানিকটা ঘাটতি রয়েছে। সেই ঘাটতি কিন্তু আজকের এই ম্যাচে পূরণ করতে হবে তার সতীর্থদের। আমরা যদি জোয়াও নেভেসের কথা বলি, ব্রুনো ফার্নান্দেজের কথা বলি, বা বার্নার্দো সিলভার কথা বলি, প্রত্যেককে কিন্তু রোনালদোকে অ্যাসিস্ট করতে হবে গোল পাওয়ার জন্য বা গোল করার জন্য। এবং আজকের এই ম্যাচে ঘুরে দাঁড়াবে পর্তুগাল এবং উজবেকিস্তানকে হারিয়ে, এবং পরের ম্যাচে নিশ্চয়ই আজকের ম্যাচে জয়ের মাধ্যমে হয়তো বা পরের রাউন্ড নিশ্চিত হবে না, কিন্তু আশা করছি যে আজকের ম্যাচে পর্তুগাল ঘুরে দেবে। এটা লক্ষ কোটি পর্তুগিজ সমর্থকদের প্রত্যাশা। তাই তো এই ছিল আসলে পর্তুগাল থেকে সবশেষ খবর। প্রত্যাশা রাখছি আমরাও আসলে পর্তুগাল ব্যাক করুক তাদের চেনা ছন্দে, কারণ বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনার কথা যদি বলি সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনার যে রাইভেলরি আছে সেই সঙ্গে কিন্তু মেসি রোনালদোর একটা রাইভেলরি আছে। যদি আগে বাদ পড়ে যায় তখন দেখা যাবে যে ওই উন্মাদনাটা কমে যাবে। একটা বিষয় কিন্তু এখানে স্পষ্ট যে উনি যে বললেন পর্তুগাল থেকে, যে পর্তুগালের সাধারণ মানুষের মনে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি ফিক্স হয়ে গেছে, ব্যাপারটা যে রোনালদো ভালো খেলে অন্যরাও ভালো খেলে, কিন্তু তাদের হৃদয়ের যে বোঝাপড়া এই জায়গায় ব্যাপক ঘাটতি আছে। কিন্তু এখন আজকে যে এই ঘাটতি উতরাবে, হৃদয়ের ব্যাপার তো, হৃদয় গঠিত ব্যাপার তো সহসা আসলে ঠিক হয়ে যায় না। আসলে সেক্ষেত্রে বলা মুশকিল আসলে আজকে রাতে তারা কি করে। হয়তো এমন হইতে পারে যা হয়েছে তো হয়েছেই, আমরা রোনালদোর জন্য এতদিন কিছু করতে পারি নাই, এখন যেহেতু সে আসছে, আমাদের পুরো বিশ্বজুড়ে পর্তুগালের নাম বললেই কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কথা মনে করে সবাই। হ্যাঁ, প্রেসিডেন্টের নাম জানে না, অন্য কারো নাম জানে না, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোই পর্তুগালকে বিশ্বে পরিচয় করাইছে। সো সেই ক্ষেত্রে সবাই যদি এই চিন্তাটা করে, মানে হৃদয়ের ব্যাপারে যে হচ্ছে সব কিছু ভুলে গিয়ে যে কেন রোনালদো একা হয়ে যাবে, একা ভালো খেলবে, তার নাম হবে, এইসব বাদ দিয়ে যদি শুধু রোনালদোর জন্য খেলে, পর্তুগালের কথা বাদ দিলাম, আমার মনে হয় যে আজকে রাতে তারা দুর্দান্ত। শুরুতে যারা আসলে মানে ফেভারিট যে দলগুলো খারাপ করেছিল তারা কিন্তু মানে ঘুরে দাঁড়িয়েছে। আপনি যদি দেখেন স্পেনের দিকে, স্পেন দুর্দান্তভাবে সেকেন্ড ম্যাচে এটা কিন্তু রোনালদোর দিয়ে মানে রাত বলতে হবে। ব্রাজিলের কথাও দেখেন, ব্রাজিল কিন্তু 6টা গোল করেছে, 3টা অবৈধ, কিন্তু 6টা গোল করেছে তারা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো অবৈধগুলো গুনে নিছেন নাকি? না, অবৈধ তো হইতে, এটা তো গোল তো বাদ গেল, কিন্তু 3টা হচ্ছে ফিফার দৃষ্টিতে গোল, যেটা আমরা 3টা বলি, কিন্তু গোল তো ঢুকছে 6টা হেক্সা।
এটা তো স্বীকার করতে হবে। গোলের হ্যাকসা হয়েছে না? বৈধ অবৈধ মিলিয়ে। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ। আসলে সময় আমাদের হাতে আর নেই আলোচনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। বিশ্বকাপ ফুটবলে নিজের শেষ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিয় CR7 এর শেষ বিশ্বকাপকে স্মরণীয় রাখতে রাজশাহীতে মিলন মেলার আয়োজন করেছে বাংলাদেশের রোনালদো ফ্যানরা। 64 জেলা থেকে ছুটে আসা 2 শতাধিক ভক্ত একসঙ্গে দেখবেন পর্তুগাল ও উজবেকিস্তান ম্যাচ। এর আগে সারাদিন তারা রোনালদো ও পর্তুগাল নিয়ে আড্ডা, কুইজ আর উচ্ছ্বাসে মেতে ওঠেন। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। কেউ এসেছেন ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে, আবার কেউ এসেছেন যশোর বা খুলনা থেকে। 64 জেলা থেকে রাজশাহীতে আসার পথের যে দূরত্ব ও কষ্ট তা হার মেনেছে ভালোবাসার কাছে। সেই ভালোবাসার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে পর্তুগাল ও দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। পর্তুগাল ও উজবেকিস্তানের সেই ম্যাচ একসাথে উপভোগ করতে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মিলন মেলায় জড়ো হয়েছেন 2 শতাধিক সমর্থক। সমগ্র বিশ্বে সবচেয়ে স্মার্ট ফ্যান বেজ হচ্ছে রোনালদো ফ্যান বেজ। এক এক জেলার এক এক মানুষ সবার সঙ্গে পরিচিত হতে পারতেছি। ম্যাচটি বড় পর্দায় দেখার আগে দিনব্যাপী ছিল তাদের নানা আয়োজন। সকালে হয় পরিচিতি পর্ব, দুপুরে হয় রোনালদোর বর্ণিল ফুটবল ক্যারিয়ার ও জীবনকর্ম নিয়ে আলোচনা। বিকেলে পর্তুগাল ও রোনালদো বিষয়ে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি ছিল কেক কাটা, নাচ, গান ও সাংস্কৃতিক আয়োজন। আমরা সকল রোনালদো ফ্যানরা তাদের এত সুন্দর আয়োজন, আমরা একত্রিত হয়ে এত সুন্দর একটা আমরা মোমেন্ট উপভোগ করতে পারছি। যত কষ্ট হয়েছে, যত পরিশ্রম গেছে, সব একদম ধূলিসাৎ হয়ে গেছে এবং দিনটা খুবই সুন্দরভাবে এনজয় করছি। পর্তুগাল সমর্থকরা বলছেন 5 বারের ব্যালন ডিওর জয়ী রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। পরিসংখ্যানের বিচারে এবারের আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি। কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র। তাদের বিশ্বাস CR7 পায়ের জাদুতে নতুন করে গর্জে উঠবে পর্তুগাল। আজকে গোল করবেন এবং বিশ্বের দরবারে আমাকে নিজেকে প্রমাণ করে বুঝিয়ে দেবেন যে তিনি হেরে যাওয়ার পাত্র নন, তিনি সবসময় ফিরে আসেন। আমাদের এই বিশ্বকাপে কোনো আফসোস নাই, কিন্তু আমরা চাই রোনালদো ভালো একটা জায়গায় গিয়ে সুন্দর একটা বিদায় নিক। আয়োজকরা বলছেন নিজের শেষ বিশ্বকাপে রোনালদো শিরোপা ছুঁয়ে দেখুক, সেটি তাদের চাওয়া। তার এই খেলা সকল ভক্তরা একসঙ্গে দেখতে এ আয়োজন। আমরা রোনালদো ফ্যান বেজ যে বাংলাদেশে তার বিশাল একটা ভক্ত আছে, তার বড় একটা ফ্যান বেজ আছে, এটা আমরা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে পর্তুগালের জার্সি দেয়া হয়। সঙ্গে ছিল ভুরিভোজের ব্যবস্থা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবার স্বাগত খেলার সময়। 650 দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার জন্য প্রস্তুত নেইমার জুনিয়র। বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেলেসাও শিবিরে এখন শুধুই উৎসবের আমেজ। ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন পোস্টার বয়। তবে সেরা একাদশ নয়, আনচেলত্তির সুপার সাব হতে যাচ্ছেন নাম্বার 10। নেইমার মাঠে থাকা মানেই গ্যালারিতে ল্যাটিন ফুটবলের উন্মাদনা আর প্রতিপক্ষ শিবিরে ত্রাস। কিন্তু 2023 সালের 17 অক্টোবরের পর থেকে হলুদ জার্সিতে আর দেখা যায়নি তাকে। 650 দিন পর সেলেসাও শিবিরে এবার উৎসবের আবহ। পায়ের পেশির চোটকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার ট্যাকটিক্যাল অনুশীলনে পুরোটা সময় ঘাম ঝরিয়েছেন এই ফরওয়ার্ড। চোটের কারণে যে ক্যারিয়ার গ্রাফটা বারবার থমকে গেছে, সান্তোসের হয়ে মাঠে ফিরেও যেখানে ছন্দ পেতে লড়তে হয়েছে, সেখানে নেইমারের এই চনমনে ভাব আর মাঠে ফেরার তীব্র ক্ষুধা বদলে দিয়েছে পুরো সেলেসাও শিবিরের আবহ। নেইমার অন্য লেভেলের খেলোয়াড়। তার পায়ে বল দেখলেই বোঝা যায় তিনি কতটা স্পেশাল। চোট থেকে ফিরে আজকে অনুশীলনে তিনি যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, তার যে ইন্টেন্সিটি সেটা অসাধারণ। নেইমারের মতো একজন বিশ্বসেরা তারকাকে পাশে পাওয়া যে কোনো দলের জন্যই পরম সৌভাগ্যের। নেইমারের ফেরাটা যখন ব্রাজিলকে আলোর দিশা দেখাচ্ছে, ঠিক তখনই রাফিনিয়ার ইনজুরি ডাগ আউটে কিছুটা চিন্তার ভাঁজও ফেলেছে। তবে ব্রাজিলের আক্রমণ ভাগে প্রতিভার অভাব নেই। আর্সেনাল তারকা মার্টিনেল্লি বাম প্রান্তে খেলতে অভ্যস্ত হলেও প্রয়োজনে ডান প্রান্তে ঝড় তুলতেও প্রস্তুত। যদিও সব পরিকল্পনার ভার তারা ছেড়ে দিয়েছেন কোচের কাঁধে। রাফার চোটের খবরটা আমাদের সবার জন্যই খুব দুঃখজনক ছিল। আমরা সবাই প্রার্থনা করছি ও যেন খুব দ্রুত চোট কাটিয়ে দলে ফিরতে পারে। মাঠের পজিশন নিয়ে ভাবছি না, কৌশলগত
ব্যক্তিগত সব সিদ্ধান্ত কোচের। আমাদের কাজ হলো মাঠে নিজেদের 100% উজাড় করে দেয়া এবং আমরা সেটাই করব। হার্ড রক স্টেডিয়ামটি মেসির শহর মায়ামিতে। বন্ধুর পারফরমেন্সে উজ্জীবিত হয়েই হয়তো রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন নেইমার জুনিয়র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় সংবাদ। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ শিমুল। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।